বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পূর্বের ন্যায় আজও অনলাইন ক্লাসে আমার পক্ষ থেকে তথা অত্র কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা স্বাগতম। আমি মোহাম্মদ আতিকুল হক, সহকারী অধ্যাপক ভূগোল, শিমুলিয়া কলেজ, ঝিগরগাছা, যশোর। আমি আজ 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর গঠন, স্ট্রাকচার অফ দ্য আর্থ, পৃথিবীর গঠন থেকে ভূমিরূপ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের পৃথিবীর আভ্যন্তরীণ ভাগ, বিশেষ করে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি তোমাদের ভূমিরূপ নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা আমার অনলাইনে আমার এই ক্লাসটা উপভোগ করলে তোমরা বুঝতে পারবে পৃথিবীর অবস্থান সম্পর্কে। তাহলে ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন থেকে ভূমিরূপ নিয়ে আলোচনা করব। ভূমিরূপ বলা আছে ভূপৃষ্ঠ বিভিন্ন প্রকার বৈচিত্র্যময় ভূপ্রকৃতির দ্বারা গঠিত। ভূমিরূপ ভূপৃষ্ঠের উপরিভাগ সর্বত্রই সমতল নয়, কোথাও আছে সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট পর্বত, কোথাও আছে পাহাড়, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, আবার কোথাও নিচু ভূমি বা জলাশয়। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে পৃথিবীর ভূমিরূপকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হলো পর্বতমালা, দুইটা হলো মালভূমি, 3 নম্বর হলো সমভূমি। তিনটা ভাগে ভাগ করা যায় ভূমিরূপ। পর্বতমালা, মালভূমি, তাহলে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে ভূমিরূপকে তিনটা ভাগ করা যায়: পর্বতমালা, মালভূমি, সমভূমি। আজকে আমি ভূমিরূপের প্রথম পর্যায়ে অর্থাৎ পর্বতমালা নিয়ে আলোচনা করব। পর্বত, আলোচ্য বিষয় আমার পর্বত। মাউন্টেন, পর্বত। তাহলে পর্বত বলতে আমরা বুঝি ভূপৃষ্ঠের সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। তাহলে পর্বত বলতে আমরা বুঝি ভূপৃষ্ঠের সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। পর্বত সাধারণত 100 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট হয়। 1000 মিটার এর অধিক। তাহলে পর্বত হলো ভূপৃষ্ঠের অতি উচ্চ সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। পর্বত সাধারণত 1000 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট হয় এবং এর কম উচ্চতা, যেমন 600 মিটার থেকে 1000 মিটারের মধ্যে উচ্চতা বিস্তৃত শিলাস্তূপকে পাহাড় বলে। তাহলে পর্বত, তাহলে আমরা পর্বত বললাম। পর্বত সাধারণত হয় সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপ। যেমন আমরা চিত্রে
এই ধরনের পর্বত। পর্বত তাহলে পর্বত সৃষ্টির কারণ, পর্বত সৃষ্টির আবার কতগুলো কারণ লক্ষ্য করা যায়। পর্বত সৃষ্টির কারণ, পর্বত সৃষ্টির কারণে 1 নম্বর কারণ হলো ভূ আলোড়ন শক্তি। আলোড়ন শক্তি। 2 নম্বর হলো ভূ আলোড়ন শক্তি, পাত সঞ্চালন শক্তি, পাত সঞ্চালন মতবাদ। তিন নম্বর পরিচালন স্রোত, পরিচালন স্রোত। 4 নম্বর শিলাস্তরের টান। তাহলে পর্বত সৃষ্টির কারণগুলো, পর্বত সৃষ্টির কারণগুলো ভূ আলোড়ন শক্তি, বিশেষ করে ভূ আলোড়নজনিত কারণে, বিশেষ করে ভূ আলোড়নজনিত কারণে, ভূ আলোড়নজনিত পর্বত সৃষ্টির জন্য ভূ আলোড়নজনিত গিরিজনিত শক্তির কারণে পর্বত সৃষ্টি হয়ে থাকে। বিশেষ করে জার্মানি ভূগোলবিদ আলফ্রেড ওয়েগনার উল্লেখ করেছেন যে ভূ আলোড়ন শক্তির ফলে বিশেষ করে পৃথিবীর উপরিভাগ বা শিলাস্তরসমূহ ভাঁজের সৃষ্টি হয়ে পর্বত সৃষ্টি করে। 2 হলো পাত সঞ্চালন মতবাদ অর্থাৎ প্লেট টেকটনিক থিওরি। এটা বিশেষ করে মহাদেশ সঞ্চালন মতবাদ। বলা হচ্ছে যে পৃথিবীর কতগুলো পাতের উপর প্রতিষ্ঠিত পাতগুলো চলমান অবস্থায় আছে এবং যখন এগুলো ধাক্কা খেয়ে পৃথিবী ভূপৃষ্ঠের উপরিভাগে শিলা স্তরগুলো ভাঁজ সৃষ্টি হয়ে পর্বতের সৃষ্টি করে। পরিচালন স্রোত বলা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগে তাপ ও চাপের ফলে গলিত ম্যাগমাগুলো যখন বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে ভূপৃষ্ঠে ধাক্কা মেরে গম্বুজের ন্যায় সৃষ্টি করে পর্বত সৃষ্টি করে। শিলাস্তরের টান বলছে আলোড়নজনিত কারণে শিলারাশি কোথাও খারাপভাবে ফেটে যায়, কোথাও ঊর্ধ্বে উত্থিত হয়, আবার নিচে নেমে এসে পর্বতের সৃষ্টি করে। তাহলে আমরা বুঝলাম পর্বত সৃষ্টির কারণ 4টি: ভূ আলোড়নজনিত শক্তি, পাত সঞ্চালন মতবাদ, পরিচালন স্রোত আর শিলাস্তরের টান। এই কারণগুলোর দ্বারা সাধারণত পর্বত সৃষ্টি হয়ে থাকে। এখন আসা যাক পর্বতের শ্রেণীবিভাগ। পর্বতের শ্রেণীবিভাগ। পর্বতকে প্রধানত 5টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো ভঙ্গিল বা ভাস পর্বত,
ভঙ্গিল বা ভাস পর্বত, 2 নম্বর হলো স্তূপ পর্বত, 3 নম্বর ল্যাকোলিথ পর্বত, 4 নম্বর ল্যাকোলিথ বা গম্বুজ পর্বত, 4 নম্বর আগ্নেয় পর্বত, 'আগ্নেয় বা সঞ্চয় পর্বত, 'সঞ্চয়জাত পর্বত, 5 নম্বর ক্ষয় বা অবশিষ্ট পর্বত। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা পর্বতকে প্রধানত 5টি ভাগে ভাগ করি। 1 নম্বর ভঙ্গিল বা ভাস পর্বত, 2 নম্বর স্তূপ পর্বত, 3 নম্বর ল্যাকোলিথ পর্বত বা গম্বুজ পর্বত, 4 নম্বর আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, 5 নম্বর ক্ষয় বা অবশিষ্ট পর্বত। তাহলে এখন আসা যাক ভঙ্গিল বা ভাস পর্বত বলতে আমরা কি বুঝি। ভঙ্গিল বা ভাস পর্বত আমরা বুঝি ভাস বা ভঙ্গ থেকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি। বলা হচ্ছে পৃথিবী ব্যাপক কোমল শিলা দ্বারা গঠিত হয়। এই ব্যাপক কোমল শিলাগুলো পার্শ্ব চাপের ফলে যে ভাঁজের সৃষ্টি হয়ে পর্বতের সৃষ্টি হয় তাকে ভাঁজ বা ভঙ্গিল পর্বত বলে। চিত্রে আমরা লক্ষ্য করলে ভঙ্গিল বা ভাস পর্বত, তাহলে চিত্রটি আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো ভঙ্গিল বা ভাস পর্বত হলো ভাঁজে ভাঁজে যে পর্বত সৃষ্টি হয় তাকে ভঙ্গিল বা ভাস পর্বত বলে। অর্থাৎ কোমল শিলারাশির যখন পার্শ্ব চাপের ফলে শিলারাশিগুলো ভাঁজের সৃষ্টি হয়ে যে উচ্চ
ভূভাগ গঠিত হয়, খাড়া ঢাল বিশিষ্ট সুস্থ যে ভূভাগ গঠিত হয় সেটা হলো ভঙ্গিল বা ভাস পর্বত, এলো ঊর্ধ্বভাস, হলো অর্ধভাস। তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে এশিয়ার হিমালয়, ইউরোপের আলপাস, দক্ষিণ আমেরিকার আন্দিস এবং উত্তর আমেরিকার রকি এই ভঙ্গিল বা ভাস পর্বতের উদাহরণ। ভঙ্গিল বা ভাস পর্বতের বৈশিষ্ট্য হলো এই, ভঙ্গিল বা ভাস পর্বতের বৈশিষ্ট্য হলো এই যে এই পর্বতগুলো সাধারণত ভাজি অন্যতম বৈশিষ্ট্য। প্রথমত, দ্বিতীয়ত হলো এই পর্বতগুলো উচ্চ খাড়া ঢাল বিশিষ্ট হয়ে থাকে। তৃতীয়ত, বিশেষ করে কোমল পাললিক শিলা দ্বারা গঠিত বিধায় সমুদ্র তলদেশের এই কোমল শিলা পাললিক শিলা স্তরগুলো সঞ্চিত হয়ে গঠিত হয়, যার কারণে এতে জীবাশ্ম উদ্ভিদ প্রাণীদের দেহাবশেষ লক্ষ্য করা যায়। এলো ভঙ্গিল বা ভাস পর্বতের বৈশিষ্ট্য। তাহলে আমরা ভঙ্গিল বা ভাস পর্বত বুঝলাম। এবার হলো স্তূপ পর্বত। স্তূপ পর্বত, স্তূপ পর্বত আমরা চিত্র আঁকলে বুঝতে পারবো যে স্তূপ পর্বত স্তূপ পর্বত স্তূপ পর্বত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্তূপ পর্বত বলতে আমরা বুঝি ভূ আলোড়নজনিত শক্তির কারণে ভূপৃষ্ঠের শিলাস্তর কোথাও খারাপভাবে ফেটে যায়, ফেটে গিয়ে দেখা যাচ্ছে ফাটা অংশটিকে চুক্তি বলা হয়। ওই অংশটা এখানে নিচের দিকে ডেবে যেয়ে দুই পাশ উপরে উত্থিত হয়ে স্তূপ পর্বতের সৃষ্টি করে, আবার ফেটে যেয়ে ফাটা স্তূপ বরাবর অংশটা উপরে উঠে যায় এবং দুই পাশটা নিচে ডেবে যে পর্বতের সৃষ্টি করে তাকে বলা হচ্ছে স্তূপ পর্বত। উদাহরণ হিসেবে বলা যায় যে বিশেষ করে জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোস পর্বত এই পর্বতের উদাহরণ। জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোস পর্বত হলো এই পর্বতের বৈশিষ্ট্য, এই পর্বতের উদাহরণ। এই পর্বতের বৈশিষ্ট্য হলো যে এই পর্বত সাধারণত সুউচ্চ খাড়া ঢাল বিশিষ্ট হয় না এবং এই পর্বতগুলো সাধারণত একটু গম্বুজের মতো হয়, চ্যাপ্টা মতো হয়। এই পর্বত বিস্তীর্ণ অঞ্চলে
ব্যাপক এলাকা জুড়ে গঠিত হয় না। তাহলে গেল স্তূপ পর্বত। ল্যাকোলিথ পর্বত, ল্যাকোলিথ পর্বত বলতে আমরা বুঝি ল্যাকোলিথ পর্বত ল্যাকোলিথ পর্বত বা গম্বুজ পর্বত ল্যাকোলিথ পর্বত। ল্যাকোলিথ পর্বত বলতে আমরা সেই পর্বতকে বুঝি যখন পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ উত্তপ্ত জ্বলন্ত অবস্থায় আছে, যার ফলে পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ ম্যাগমা ও গলিত লাভাগুলো যখন বিভিন্ন প্রকার রাসায়নিক প্রক্রিয়ার সংমিশ্রণের ফলে উপরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে, উপরের দিকে ধাক্কা মারে এবং কঠিন শিলা দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে বেরিয়ে আসতে না পারে, তখন সেই স্থানে জমাট বেঁধে গম্বুজের ন্যায় আকার ধারণ করে। এটা যে গম্বুজের ন্যায় সেটা দেখা আছে যে পৃথিবীর অভ্যন্তরভাগে লাভা ও গলিত ভাস্মগুলো যখন রাসায়নিক প্রক্রিয়ায় উপরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে এবং উপরের ধাক্কা মেরে যখন কঠিন শিলা দ্বারা বাধাপ্রাপ্ত পেয়ে এখানে গম্বুজের ন্যায়, যেটা দেখা আছে চিত্রে যে গম্বুজের ন্যায় ধারণ করে, তখন তাকে ল্যাকোলিথ বা গম্বুজ পর্বত বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রটি লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে ল্যাকোলিথ পর্বতটা হলো গলিত লাভা ও ম্যাগমা যখন বিভিন্ন শক্তির ফলে উপরে বেরিয়ে আসার চেষ্টা করে এবং বেরিয়ে আসতে না পারে যে গম্বুজের ন্যায় আকার ধারণ করে, তখন তাকে বলা হচ্ছে ল্যাকোলিথ পর্বত। ল্যাকোলিথ পর্বত উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে যুক্তরাষ্ট্রের হেনরি এই ল্যাকোলিথ পর্বতের একটা উদাহরণ। এর বৈশিষ্ট্য হলো যে এই পর্বতগুলো সাধারণত খাড়া ঢাল বিশিষ্ট হয় না, এই যে গম্বুজের ন্যায় হয় এবং বিশেষ করে এর বিস্তৃতি কম। এরপরে আমরা খেয়াল করব যে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত।
4 নম্বর আগ্নেয় বা সঞ্চয়। সঞ্চয়জাত পর্বত বিশেষ করে জ্বালামুখ। বলা হচ্ছে যে আগ্নেয়গিরির উদ্গীরণের ফলে আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে উদ্গীরিত লাভা আগ্নেয়গিরির পার্শ্ববর্তী স্তরে স্তরে সঞ্চিত হয়ে যে পর্বত গঠিত হয় তাকে বলছে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। উদাহরণ হিসেবে বলা যায় যে জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস আগ্নেয়জাত। জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস এই আগ্নেয়জাত পর্বতের একটা উদাহরণ। তাহলে আগ্নেয়জাত পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত হলো আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে উদ্গীরিত লাভা ভস্ম আগ্নেয়গিরির চারিপাশে স্তরে স্তরে সঞ্চিত হয়ে যে পর্বত গঠন করে তাকে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত বলে। এবার আসা যাক ক্ষয়জাত পর্বত। 5 নম্বর ক্ষয়জাত পর্বত, ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত, অবশিষ্ট পর্বতগুলো হলো আমরা বলতে পারি পৃথিবীর উপরিভাগ বিভিন্ন গুণাগুণ সম্পন্ন শিলা দ্বারা গঠিত। কিছু কিছু শিলাগুলো কোমল ও নরম, আবার কিছু কিছু হলো শক্ত বা কঠিন। এই কোমল শিলাগুলো দূরত্ব বিভিন্ন প্রকার যান্ত্রিক এবং রাসায়নিক প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলাগুলো দণ্ডায়মান থাকে। এই কোমল শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে কঠিন শিলাগুলো দণ্ডায়মান থেকে যে পর্বতের সৃষ্টি করে তাকে বলা হচ্ছে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। যেমন নরওয়ে, স্কটল্যান্ডের পর্বতগুলো এই পর্বতের অন্তর্ভুক্ত। এর বৈশিষ্ট্য হলো এই পর্বতগুলো, চিত্রটি লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবা যে এই পর্বতগুলো বিশেষ করে খুব খাড়া ঢাল বিশিষ্ট হয় না এবং সচরাচর এই পর্বতগুলো কম দেখা যায় এবং কম বিস্তৃত হয়। এগুলো ক্ষয়জাত পর্বত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এতক্ষণ ভূমিরূপ থেকে ভূমিরূপের একটা অংশ যেমন পর্বত, মালভূমি, সমভূমি, আজকে আমরা পর্বত নিয়ে আলোচনা করলাম। পর্বতটা হলো তোমরা যদি চিত্রগুলো লক্ষ্য করো তাহলে পর্বতের শ্রেণীবিভাগগুলো সহজে বুঝতে পারবে। প্রথম হলো ভঙ্গিল বা ভাস পর্বত, দ্বিতীয়ত স্তূপ পর্বত, তৃতীয়ত হলো ল্যাকোলিথ পর্বত, চতুর্থ নম্বর হলো
আগ্নেয় বা সঞ্চয় পর্বত, সর্বশেষ হলো ক্ষয় বা অবশিষ্ট পর্বত। তোমরা আজকের এই অনলাইনের বিশেষ করে পর্বত পর্বত সম্পর্কে আলোচ্য বিষয়টা যদি লক্ষ্য করো, তাহলে পর্বত সম্পর্কে তোমাদের একটা সাম্যক ধারণা তোমাদের ভিতরে চলে আসবে এবং পরবর্তীতে যা তোমাদের গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ দেবে। আমি আমার আলোচ্য বিষয় পর্বত এখানে শেষ করছি। আগামী ক্লাস দেখার জন্য আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।